যেই ছেলেটির হাত দিয়ে ওনার মা সব কোর্টে দলিল টলিল পাঠিয়েছিলেন না, ওই ছেলেটার থেকেই তো আমি জানতে পারি যে বাড়িটা বিক্রি হয়েছে। ম্যাডাম, আপনি যদি বলেন ওই ছেলেটাকে আমি ডাকি, কি বলুন? ডাকি? কোন ছেলে? কোন ছেলে? যে কেউ এসে বলে দেবে যে আমার বাবার বাড়িটা আর আমার নেই, আর আমি বিশ্বাস করে নেব? কখনো না। ঋতিমা, আমি বলছি কি, ওনারা যাকে ডাকবে বলছে ডাকুক না, তুই বরং এর মধ্যে তোর মাকে একবার ফোন করে জিজ্ঞাসা কর। ঠিক আছে, আপনি আপনার মাকে ফোন করুন, আর আমি ওই ছেলেটিকে ফোন করছি। হ্যালো, তুই কোথায় রে? হ্যাঁ, এখানে এত বড় চাপালা হয়ে যাচ্ছে, আর তুই এখন এলি না? আরে তাড়াতাড়ি হয়, এত কাজকর্ম সব পরে হবে, আমি ডাকছি আর তুই আসবি না? তাড়াতাড়ি হয়। ধরো। দিদি ফোন করছে। দিদি, এই ফোন ধরা যাবে না রে। ওই মল্লিক বাড়ির থেকে তো উৎখাত হয়েছে সব কটা। আমার হাতে কিছু টাকা আছে, এটা জানেও। এখন যদি ওই সামান্য কটা টাকা তারও ভাগ চায়, তখন কি করবো? ফোন ধরা যাবে না বাবা। খাচ্ছিস খা। মা, তুমি আমাকে টাকার কথা বলতে বারণ করে নিজেই বলে দিয়েছো? তার মানে কি তুমি বাড়ি বিক্রির কথাটা বলে দিয়েছো? আরে না রে বাবা, না। ও, তুই কি মনে করেছিস আমার মাথাটা কি তোর মতো ফাঁকা? ঘটে কিছু নাই, সব কিছুই বলিনি। মনে নেই না যখন আয়লা ফাঁসিয়েছিল, ওর ফাঁদে পা দিয়েছিলে, তখন কোত্থেকে টাকা তুলেছিলে? আমার ব্যাংকের খাতা থেকেই তো টাকা তুলেছিলে। তখন জিজ্ঞেস করেছিল দিদি যে ওই টাকা কোত্থেকে পেলু, তো কি বলবো? বলেছিলাম আমার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে সেই ভাগের টাকা পেয়েছি, সেই টাকাই ব্যাংকে রেখেছি। এখন জানি ওই কটা টাকা পড়ে রয়েছে, সামান্য কটা টাকা। তার থেকে যদি এখন বিপদে পড়ে ভাগ চাই, তখন কি করব আমি? ফোন ধরবো না। যেমন খাচ্ছিস খা, চুপচাপ খা। দিদি, যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। বাবা ফোন তো পেয়েই যাচ্ছে, কিন্তু মা বন্ধু কেউই ফোন ধরছে না। ফোন না করে একটা মেসেজ করো না। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি করছি। মা, ফোনটা একবার ধরো, খুব জরুরি দরকার। কই, কোনো উত্তরও দিচ্ছে না তো। মা, ফোন করছি, ফোনটা ধরছো না কেন? জরুরি দরকার, ফোনটা ধরো। বলছি, মা তো কোনো উত্তর দিচ্ছে না। কি হচ্ছে বলো তো? একবার দেখি ফোনটা, দেখি। উত্তর দিচ্ছে না? না, তাই তো। এতগুলো মেসেজ, তার কোনো উত্তর দিচ্ছেন না। আর তুমি যে এতগুলো ফোন করলে, পাল্টা তো উনি কোনো ফোন করলেন না। ব্যাপারটা কি বলুন তো? এখনো এলো না কেন ছেলেটা? হ্যাঁ, কোথায় গেল? ফোন করেছিল তো ঠিকঠাক? হ্যাঁ, আসছে। হ্যাঁ, আসছে। এই এসো এসো। এই ছেলেটা,
এই ছেলেটাকে আমি আগেও এই বাড়িতে দেখেছি। দেখেছো মানে ওনাকে কবে এসেছিল, কেন কেন মানে কোন কারণে এসেছিল মনে আছে? বাবা মারা যাওয়ার পর যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন এই ছেলেটা কোনো দলিলের কাগজপত্র নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে এসেছিল। বলছি ওই বাড়ির দলিলটা বার করে রাখতে বলেছি, রেখেছো তো? বায়ারকে দলিলটা দেখাতে হবে, উনি আবার উকিলকে দিয়ে যাচাই করবে। সেদিন মা তোমাকে কি সব একটা বলে এখান থেকে চলে যেতে বলেছিল। তুমি কি একটা দলিলের কথা বলছিলে তাই না? কিসের দলিল? এই বাড়ির দলিল? হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে। কি একটা বায়ার বলেছিল। বাবা বায়ার মানে তো ওই যারা কেনে বাড়িটা, তাই না? ম্যাডাম, ও আপনার মাকে বায়ারের কথা বলেছিল, মানে যে বাড়িটা কিনেছে তার কথা বলেছিল। তাই তো? সত্যি কথা বল, এই বাড়িটা আমার মা তোমাকে বেচে দিয়েছে? কিসের দলিলের কথা বলছিল আমার মা সেদিন? কি হলো বলো আমাকে। তুমি চুপ করে থেকো না, তুমি কিন্তু আমাকে বলো, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমার বাবার বাড়ি নিয়ে আমি কিন্তু কোনো রকম জালিয়াতি সহ্য করব না। আরে ভাই চুপ করে আছিস কেন? সত্যিটা বলে দে না। আরে বল না। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে। আমার মা কি সত্যি সত্যি আমার বাবার বাড়িটা বেচে দিয়েছে? আমার বাবার শেষ স্মৃতিটুকু কি বেচে? হ্যাঁ, কাকিমা বাড়িটা বেচে দিয়েছে। কাকিমা বাড়িটা বেচে দিয়েছে। মা তোমার কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? আমার বাপের বাড়ির সম্পত্তি ছিল না, সেটা বিক্রি হয়েছিল, তার ভাগের কিছুটা আমি পেয়েছিলাম। সেই টাকাটা আমি পুরো ব্যাংকে রেখেছিলাম। বাবার বাড়িটা বিক্রি হয়ে গেল আর আমি জানলাম না। মা যে টাকার কথা বলছিল সেটা কি আসলে এই বাড়ি বিক্রির টাকা? আমি পারলাম না বাবা, আমি পারলাম না তোমার বাড়িটা বাঁচাতে। সব দোষ আমার, সব দোষ আমার বাবা। ঘটক দিদি, বাবার ছবিটা বুকে জড়িয়ে ধরে এভাবে কাঁদছো কেন তুমি? বলুন কি হয়েছে? এই যে আপনি বললেন না যে ঘটক দিদির মা বাড়িটা বিক্রি করে দিয়েছে, কাকে বিক্রি করেছে? আরেকটা কথা বলুন, যে আপনি এই যে বাড়িটা ভাড়া দিচ্ছেন কি করে? তাড়াতাড়ি বলে দেখো, চুপ করে দাঁড়িয়ে আছে। আর মেয়েটার অবস্থা দেখতে পাচ্ছেন না? বলুন, পরিষ্কার করে বলুন, কে পারমিশন দিচ্ছে আপনাকে এই বাড়িটা? করবে না, বলুন। বলবে বলছে না, বলছে না তো? তোরটা ব্যাপার 2 3 গুনবো, 1 2 3। মানে ব্যাপারটা কি হলো, মানে বাড়ি যিনি কিনেছেন, বাড়ির মালিক, তিনি তো এদিকে আসেন না, আর বাড়িটা ফাঁকাই পড়ে আছে, এমনকি কোনো লোকজন রাখেননি, বুঝলেন কিনা? তো প্রথমে আমি ওই বাড়ির সামনেটা ক্লাবকে ভাড়া দিই। তারপরে দেখলাম এই বাড়ির তালাগুলো না খুব পড়কা, ইট মারলেই ফটাফট 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 করে ভেঙে যাচ্ছে। তারপরে বাকি ঘরগুলো সব ভাড়া দিয়ে দিল। ক্যাবলাদা, তুমি পাড়ার ছেলেদের এইভাবে ঠকালে?
এই লোকটা তো ফ্রড, একে তো পুলিশে দেওয়া দরকার। ক্ষমা করে দিন, আমাকে পুলিশে দেবেন না প্লিজ প্লিজ। আমি কথা দিচ্ছি, সব ভাড়া টাড়া আমি সব তুলে দেবো, সব তুলে দেবো আমি। কি কেস বলুন তো? হ্যাঁ, আমি আপনাদের ভয় পাচ্ছি কেন? হ্যাঁ, আপনারা কেন ক্ষমা চাইছি আপনাদের কাছে? হ্যাঁ, আপনারা তার বাড়ির মালিক নন, এখন বাড়ির মালিক থাকেন অন্য লোক। বাড়িটা তো আপনারও নয়, এই বাড়িটা আমার বাবার। সেটা না হয় আমি নতুন বাড়িওয়ালার সাথে বুঝে নেব, আপনাদের তো এখানে কোনো সিন নেই, সবটা জেনে গেছেন। নিন এবার কেটে পড়ুন। পাতলা পাতলা হওয়াচ্ছে না, বলতে দে না, বলতে দে। ওই যে পাতলাও না আমাদেরকে, হেভি চিটিং বাজ। হ্যাঁ, আপনি চিটিং বাজিও করবেন, গলাবাজিও করবেন। হ্যাঁ, গলাবাজি করবেন। আস্তে 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 থামুন তো, আপনাদের সাথে তো এই বাড়ির কোনো যোগাযোগই নেই। হ্যাঁ, শুনুন, আমি যখন বাড়ি ভাড়া দিয়েছি, এখানে ক্লাব চলবে, ঘর ভাড়া চলবে, শৌচালয় সব কিছু চলবে। তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন এখানে? হ্যাঁ, তোরা তো প্রত্যেক মাসে ঘর ভাড়া দিস তো, সুতরাং তোদের এখানে হক আছে। এদের সব ফোটা এখান থেকে, ফোটা ফোটা ফোটা, তাড়াতাড়ি ফোটা এগুলোকে। তোরা এই জায়গা ছেড়ে কোথাও যাবি না। আমরা তো প্রথম থেকে এটাই বলছি, আপনারা চলে গেলে প্রথম থেকে এইসব ঝামেলা ঝামেলা হতো না। এই জানতো যান। আমার লাঠি কেন? কেউ এক পাও এগোবে না, ওইখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মেরে না তক্তা করে দেবো। একদম চুপ করে দাঁড়িয়ে এখন, পুলিশকে ডাকবো কিন্তু। বাড়ি জবরদখল করার অপরাধে ধরে নিয়ে যাবে, বলে দিলাম। চুপ করে দাঁড়ান। আরে ঘটক দিদি, এখন কি করবি বল দেখি? তোর মা তো ফোনই ধরছে না, কাকে উনি বাড়িটা বেচেছেন সেটা তো বোঝাই যাচ্ছে না। কিন্তু বাবা, মা কাকে বাড়িটা বেচেছে সেটা তো আমাদেরকে জানতেই হবে, বলো। আর যেভাবেই হোক বাড়িটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। আচ্ছা, কাব্যকে একটা ফোন করে দেখো না, যদি কোনো আইডিয়া দিতে পারে। জয়দি, আমি অনেকবার কাব্য বাবুকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি না। আর এদিকে মায়েরও ফোন লাগছে না। কি করবো বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে তো ফিরিয়ে আনতে পারলাম না বাবা, তোমার এই বাড়িটাও কি ফিরিয়ে আনতে পারবো না আমি? দেখেছো তো তোমরা, মেয়েটা কেঁদে কেঁদে কিরকম একসার হচ্ছে। তোর মা কাকে বাড়িটা বেচেছেন সেটা তোর মার থেকে জানাও দরকার। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। মানে ঘটক দিদির মাকে এখানে আনার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করবে? মানে আমাদের তো কিছু করার নেই, উনি তো ফোনই ধরছেন না। সে তো মনে হচ্ছে ইচ্ছে করে ফোনটা ধরছে না বাবা, কিন্তু এবার আমরা কি করবো বলো তো? আমার কাছে একটা বুদ্ধি আছে। বোঝাই যাচ্ছে যে ঘটক দিদির মা টাকা পয়সার জন্য এই ব্যাপারটা করেছে। তার মানে ওনার টাকা পয়সার লোভ আছে, সেই টাকার লোভের টোপ দিয়েই ওনাকে এখানে আনতে হবে। হ্যাঁ, এই যে আমি ফোন করছি, আমার ফোন নাম্বার নিশ্চয়ই ওনার কাছে সেভ করা নেই। হ্যাঁ, করি তাহলে ফোন। করো করো করো, তুমিই করো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ মাসিমা, আমি তুহিন বলছিলাম, মানে ঘটক দিদির নন্দাই।
কি হয়েছে কি? আমাকে কেন ফোন করছো গো তোমরা? না আসলে কি বলুন তো, আমরা আরামবাগ যাচ্ছিলাম, ঘটক দিদি কিন্তু আপনাকে অনেকবার ফোন করার চেষ্টা করছিল, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ফোনে পাওয়া যাচ্ছিল না, আর তাড়াহুড়োয় ও আবার করতে পারেনি, তাই আমি করলাম ফোনটা। কি হয়েছেটা কি সেটা খুলে বলো না, শুধু থানায় পানে করে। হ্যাঁ হ্যাঁ, ওই বলছি ওই পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল জানেন, ওনারা বললেন যে আপনাদের বাড়ির তলায় গুপ্তধন পাওয়া গেছে। সোনার কি সব জিনিসপত্র, তা ওইগুলো বেচে পুলিশ বলছিল যে ওই টাকাগুলোকে ভাগ করে দেবে, আর সেজন্যই বাড়ির মালিককে ডাকছিল। কি বলছো গো? গুপ্তধন? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা, হ্যাঁ। ওই পুলিশ বলছিল যে টাকাটাকে শেয়ার করে দেবে, মানে ভাগ করে দেবে আপনার মধ্যে আর আপনার মেয়েদের মধ্যে, হ্যাঁ। আর জানেন তো কি, ঘটক দিদি এটাও বলছিল যে ওর ইচ্ছে আছে ওই আপনাদের টাকাও ও নিয়ে নেবে, হাতিয়ে নেবে আর কি। আসলে বুঝতেই পারছেন, আপনি নিশ্চয়ই জানেন এই মল্লিক বাড়ির থেকে তো সবাইকে বার করে দিয়েছে, টাকার খুব দরকার সবার, সেই জন্যে আর কি। আচ্ছা শোনো, একটা কথা বলি, হ্যাঁ গো, দরকার আছে, বুঝতে পারছি দরকার আছে, তো তোমাদের দরকার, তোমাদের টাকার দরকার, তো তোমাদের টাকা তোমরা জোগাড় করে নিচ্ছ না কেন বাপু? হ্যাঁ, আমি একটা গরিব মানুষ, আমার ওই গুপ্তধনের টাকার ভাগ, সেখানে কেন তোমরা হাত বাড়াচ্ছ বলো দেখি? শোনো, একটা কথা বলে দিচ্ছি, শোনো, পরিষ্কার করে শুনে রাখো, আমরা কেউ না বানের জলে ভেসে আসিনি, আমি আসিনি, টুম্পা আসিনি, শুধু দিতি সবকিছু ভাগ নিয়ে নেবে আর আমরা বারবার সবকিছু হারাবো। আমি আমি আসছি, শোনো, ততক্ষণ পর্যন্ত ওই গুপ্তধনের টাকা, একটা টাকাতেও যেন দিতে হাত না দেয়, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি কথা, আমি কিন্তু এক্ষুনি আরামবাগ আসছি। টোপ কাজে লেগেছে, মাসিমা আসছেন। মা টাকার জন্য এইরকম করছে, একবার জানালো অব্দি না, আর এই বাড়িটা অবলীলায় বেচে দিল, কিছুক্ষণ আগে অব্দি তো ফোনও তুলছিল না, আর এখন টাকার গন্ধে এইখানে অব্দি আসছে। মায়েরা কি এরকম হতে পারে? সত্যি বাবা, বড় বৌমা, মেয়েটার ভাগ্যে কি মায়ের ভালোবাসা বলতে কিচ্ছু নেই? কোথায় খোঁড়াখুড়ি হচ্ছে বললো? গুপ্তধনের টাকা পাওয়া গেছে, কোথায় কিছু তো দেখছি না, কোথায় খুললো রে বাড়িটাকে? আর লোকজন কয় বলছে যে দ্বিতীয় টাকাতে হাত দিয়ে দিল না তোরে। আমি কি হলো মা, তুমি গুপ্তধনের টাকার একটু ভাগ আমাদের দিয়ে দিতে পারবে না? এখন তো আমাদের খুব টাকার দরকার, বলো। কোথায় গুপ্তধন? কোথায়? এখানে তো কেউ নেই। কেন মা, এই বাড়িটাই তো আমাদের কাছে চোখের ধন, সোনার খনি। আমার বাবার সেই স্মৃতিটুকু এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে মা। আর তুমি এটাই বেঁচে দিলে, আমায় কিচ্ছু জানালে না। দিদি, তুই এই সমস্ত কি কথা বলছিস রে? তোর কোথাও না একটা ভুল হচ্ছে, জানিস তো মা? না মা, এতদিন আমার ভুল হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। তুমি এই লোকটাকে চিনতে পারছো না? না কই,
আমি ওকে চিনতে পারছি না দিদি। আরে তুমি চিনতে পারছো না? ও তো সেই ছেলেটা, সে বাড়ির। উনি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি আর চুপ থাকতে পারলাম না। বিশ্বাস করুন, আমি যদি আগে জানতাম যে আপনি নিজের মেয়েকে এইভাবে ঠকাচ্ছেন, আমি আপনাকে কোনোদিন সাহায্য করতাম না। আর কিছু বলবে মা? নাকি এখনো বলবে তুমি কিচ্ছু জানো না? খুব যে বড় বড় কথা বলছিস রে দিদি। আর কি করতাম বলতো? আর কি করার ছিল আমাদের হাতে? আমাদের না দুবেলা খাওয়ার টাকাটুকুও ছিল না দিদি। আমি টুম্পা আমরা না খেয়ে কাটাচ্ছিলাম। তখন ভেবেছিলিস আমাদের কথা? তুই তো বড়লোক বাড়িতে বিয়ে করে রাজরানীর মতো দিন কাটাচ্ছিলিস। আমরা কিভাবে দিন কাটাচ্ছিলাম তুই জানিস? তোর বাপটা চলে গেল, তুই তো মিনুকে গছিয়ে দিয়ে গেলি আমাদের ঘরে। আমরা তখন কি করতাম? না খেয়ে থাকতাম। কি করবো বল? টুম্পার বিয়ে দেওয়া তো দূরের কথা, ওর খাবারটা পর্যন্ত আমি জোগাড় করতে পারছিলাম না। জীবন বাঁচাবো, মান বাঁচাবো নাকি এই বাড়ি বাঁচাবো? কি করতাম তখন আমি? তাই আমার জায়গায় তুই থাকলে তুই কি করতিস বল? কি করতিস? চুপ করে আছিস কেন বল? ঠিক করেছি, তখন এটাই ঠিক মনে করেছি, তাই এটাই করেছি। আমি বাড়ি বিক্রি করেছি, ভালো করেছি। আমার না মা বিশ্বাস হচ্ছে না জানো, তুমি আমার সাথে এটা করতে পারলে। আমাকে জীবনের সবচেয়ে চরম দুটো আঘাত তুমি দিলে। প্রথমে বাবার মৃত্যুর খবরটা গোপন করলে, আর তুমি এই বাড়িটাও। একটা কথা পরিষ্কার করে বলতো, কি চাস তুই? ওই টাকার ভাগ চাই তোর, তাই তো? সেই জন্য এত কথা বলে, এত নাটক করে, এত মিথ্যে সাজিয়ে আমাদেরকে এখানে ডেকে আনবি? টাকার ভাগ চাই তো তোর? আমি কোনো টাকা পয়সার ভাগ চাইছি না মা। আমাকে তুমি শুধু বাড়িটা ফেরত দাও। তুমি টাকাগুলো ফেরত দিয়ে আমাকে বাড়িটা ফেরত দাও। আমি আর কিচ্ছু চাই না মা। তুমি তো জানতে বলো মা, মানুষটা কত কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে। তাহলে তুমি এটা কেন করলে মা? এই বাড়িটা এইভাবে বেঁচে দিলে তো বাবার আত্মা শান্তি পাবে না কোনোদিন। তুমি তো সবটা জানতে বলো মা, কেন তাহলে এই বাড়িটা বেঁচে দিলে বলো? মা তুমি টাকাটা ফেরত দিয়ে। এই দিদি ছাড় মাকে, ছাড়। টুম্পা তুই সরে যা, আমার মাথা ঠিক নেই টুম্পা। মা তুমি টাকাগুলো ফেরত দাও। টাকাটা ফেরত দিয়ে আমরা বাড়িটা ফেরত দাও। আমার বাড়ি ফিরে দাও মা, আমি আর কিচ্ছু চাই না মা। তুই ছাড় আমার লাগছে। টাকাটা ফেরত দিয়ে বাড়িটা ফিরিয়ে দাও মা আমাকে। আমাকে টাকাটা ছেড়ে দে না। আপনি এসেছেন বাবু? এসব কি হচ্ছে? আপনি ওকে ধাক্কা দিলেন কেন? জানেন কাবু, মা এই বাড়িটা বেচে দিয়েছে, তারপর আমাকে সবকিছু মিথ্যে বলছে।
তুমি শান্ত, আমি এসে গেছি তো। আপনি বারবার তিথির সাথে এরকম কেন করছেন? ওকে না জানিয়ে এই বাড়িটা বিক্রি করে দিলেন কেন বলুন? বাড়ির বড় মেয়ে হিসেবে ওর কি জানার অধিকার ছিল না? নাকি ওকে বঞ্চিত করবেন বলে আপনি এই সব কিছু করেছেন? এখনো প্রতিবাদ করছে বলে আপনি ওর গায়ে হাত তুলছেন। আপনি মা। শোনো, এই সমস্ত বড় বড় কথা না বড় লোকদের মুখেই মানা। খুব তো কথা বলছো। বাড়ি যদি বিক্রি না করতাম তাহলে আমরা মা মেয়ে কি করতাম? তুমি খাওয়াতে আমাদের, সারা জীবন বসে বসে খাওয়াতে। ওর অতই যদি ক্ষমতা, তাহলে আমার উপর এরকম চাপ দিচ্ছ কেন? দাও না, ফিরিয়ে দাও না দিদির বাবার বাড়িটা। তুমি দিদিকে ফিরিয়ে দাও, পারবে ফিরিয়ে দিতে? ঠিক বলেছেন। আমি ফিরিয়ে দেব দিদিকে ওর বাবার বাড়ি। এই বোম্বা, আমি তোকে বলছি, তুই না ঘটক দিদিকে আর মিথ্যে আশ্বাস দিস না। সত্যি তো, তুমি এখন কি করে পারবে বলো? আমি জানি না উকিল বাবু আপনি কিভাবে পারবেন, কিন্তু আমাকে এই বাড়ি ফিরিয়ে আনতেই হবে। ও বৌমা, আমাদের বাড়িটাও তো গেছে, তো নিজের বাড়িটা না ফিরিয়ে এই ঘটক দিদির মন রাখতে তুই এই বাড়িটা ফিরিয়ে দিবি? মা, আমার একটু সময় দাও, আমি সবকিছু বুঝিয়ে বলার জন্য একটু সময় নিচ্ছি। এটা কি উকিল বাবু? নিজেই পড়ে দেখুন। উকিল বাবু আপনি আমাকে আমার বাড়িটা ফিরিয়ে দিলেন? সত্যি? এটা তো মনে হচ্ছে বাড়ির দলিল দিদির নামে আছে। অদ্ভুত, দিদির নামে কি করে হলো? হলো কারণ মাসিমার কাছ থেকে বাড়িটা আর কেউ না, আমিই কিনেছিলাম। সাবাস বেটা সাবাস, এই হচ্ছে গোবিন্দ মল্লিকের ছেলে। বাবার নাম রাখলি তুই। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো উকিল বাবু। যাও, বাবা ছবির সামনে প্রদীপ আর ধূপ চালিয়ে এসো। এই যে বুঝে গেছেন, হ্যাঁ, যে এই বাড়িটা ঘটক দিদির, বুঝে গেছেন তো? এবার মানে মানে কেটে চল, চলুন কেটে পড়ুক। খুব তো গলাবাজি করছিলেন, কি বলে শুনলেন না?
বেরোন। আর শুনুন, যতদিন বাঁচবেন এই বাড়ির দিকে না চোখ তুলে তাকাবেন না। কখনো এখানে দেখেছি না? বাবা, কাকিমা, আমরা সবাই মিলে এখন এইখানেই থাকবো। আর তো কোনো বাধা রইল না। আমরা এখান থেকেই ঠিক করব মল্লিক বাড়ি কিভাবে ফেরানো যায়। বলছে যে তোরা সবাই যখন এ বাড়িতেই থাকবি তখন আমরা দুটিও, মানে দেখ এটা তো তোর বাবার বাড়ি, তার মানে এখানে তো আমাদেরও একটা। না মা, আর না, তোমাদের এই বাড়ির উপর আর কোনো অধিকার নেই। অধিকার নেই মানে? তুই আমাকে বাড়িতে থাকতে দিবি না? দিদি, তাহলে আমরা দুজন কোথায় যাব বল? যেখানে খুশি যাও মা। মল্লিক বাড়ি হাতছাড়া হওয়ার পর আমরাও তো পথে ঘাটে ঘুরে বেরিয়েছি। তখন তো তোমরা একবারও জিজ্ঞেস করতে আসোনি যে আমরা কি করছি, কেমন আছি, কি খাচ্ছি। বাড়ি বিক্রির টাকা তো পেয়েছো, সেটা নিয়ে তো এতদিন কোথাও না কোথাও ছিলে, সেখানেই থেকো। কিন্তু আমার বাবার বাড়িতে আর আমি তোমাদের থাকতে দেব না। মানুষটা বেঁচে থাকতো তো তাকে কোনোদিনও সম্মান দাওনি। আজ তোমাদের এই বাড়িতে থাকতে দিলে আমার বাবাকে অসম্মান করা হবে, অপমান করা হবে, আর সেটা আমি বেঁচে থাকতে আর হতে দেব না।